দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আকাশের সূর্য হাঁটি হাঁটি পা করে ইতিমধ্যে পশ্চিমের দিগন্ত রেখায়। কিছু সময় পরেই বড় লাল টমেটোর মতো আকার নিয়ে সে অদৃশ্য হয়ে যাবে দিগন্তের অপর প্রান্তে। বোধিসত্ত্ব তার অফিস ঘরে বসে বসে জানলা দিয়ে সেই অপরূপ শোভা দেখছিল। বোধিসত্ত্ব পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ, বয়স 28। এর মাঝেই ও বেশ কয়েকটা জটিল কেস সমাধান করে ফেলেছে। বোধিসত্ত্ব যখন বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত, এমন সময় ওর সামনের টেবিলে রাখা টেলিফোনটা তারস্বরে বেজে উঠল। ফোনের শব্দে ধ্যান ভাঙল তার। সূর্যের দিক থেকে দৃষ্টি সরিয়ে টেলিফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করল সে। তারপর টেলিফোনের রিসিভার কানে উঠিয়ে বলল, হ্যালো, বোধিসত্ত্ব স্পিকিং। কে বলছেন? ফোনের ওপাশ থেকে শোনা গেল অনেকগুলো মানুষের সম্মিলিত কণ্ঠস্বর। তারপর শোনা গেল একটা পুরুষ কণ্ঠস্বর। বোধিসত্ত্ব, আমি বরুণ বলছি। বরুণ বোধিসত্ত্বর বন্ধু ও একই সাথে সহকারী। ওরা দুজনে মিলেই শুরু করেছিল এই ডিটেকটিভ এজেন্সিটা। বোধিসত্ত্ব বলল, হ্যাঁ বরুণ, বল, কি খবর তোর? আর কোথায় এখন তুই? আজ তো অফিসেও এলি না যে। এত কথা বলার সময় নেই এখন বোধিসত্ত্ব। তুই এখনই একবার ভবানীপুরের পদ্মপুকুর লেনে চলে আয়। এখানে একটা খুন হয়েছে। খুন হয়েছে শুনে বোধিসত্ত্ব ডিটেকটিভ মাথাটা যেন সজাগ হয়ে গেল। ও বলল, তুই ওখানেই থাক, আমি আসছি। আর সময় নষ্ট না করে অফিসে তালা ঝুলিয়ে বেরিয়ে পড়ল। ওর অফিসের সামনেই ওর বাইকটা দাঁড় করানো ছিল। বোধিসত্ত্ব সেটাতেই চেপে বসল। তারপর বাইকটা স্টার্ট দিল। আপাতত ওর গন্তব্য ভবানীপুর পদ্মপুকুর লেন। বোধিসত্ত্ব যখন ভবানীপুর পৌঁছল তখন সন্ধে ঘনিয়েছে। চারিদিক ছেয়ে গেছে চাপচাপ অন্ধকারে। পদ্মপুকুর লেনে যেতেই বরুণের সাথে দেখা হলো বোধিসত্ত্বর। বরুণের চোখে মুখে কেমন উত্তেজনার ভাব। বরুণকে দেখে বাইক থামালো বোধিসত্ত্ব। বরুণ গুরুগম্ভীর গলায় বলল, আয় আমার সঙ্গে। বোধিসত্ত্ব বাইকটা এক সাইডে দাঁড় করিয়ে বরুণের পিছু পিছু চলতে লাগলো। কিছু দূর চলার পর ওরা একটি ছোট্ট উঠোনে এসে উপস্থিত হলো। বোধিসত্ত্ব দেখল বিয়ের উৎসব সম্পন্ন করার জন্য বাড়িটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে বেলোয়ারি ঝাড় ঝুলছে। একটা চাঁদোয়া দিয়ে সমস্ত উঠোন আচ্ছাদিত করে রাখা হয়েছে। তার নিচেই একটা ঢালা বিছানা পাড়া ছিল। সেই বিছানার একপাশে পাত্রের বসবার স্থান নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু এই লোককেও বোধিসত্ত্ব সেই শয্যার ওপর দেখতে পারল না। বাড়ির ভেতর থেকে বউ ঝিদের কান্নার শব্দ ভেসে এলো, কিন্তু কোথাও কোনো মৃতদেহ দেখতে পেল না বোধিসত্ত্ব। তাই কৌতূহল দমন করতে না পেরে বোধিসত্ত্ব বরুণকে বলল, কোথায় তোর মৃতদেহ? তুই যে বললি খুন হয়েছে। বরুণ চাপা স্বরে বলল, আরে সব কিছু দেখতে পাবি, একটু সবুর কর তো। বরুণের কথা শেষ না হতেই ওদের দিকে এগিয়ে এলো এক বৃদ্ধ। বয়স 50-এর কাছাকাছি হবে। জরাজীর্ণ শুকনো দেহ। তার গায়ে একটা পাতলা দেশি কালা পেরে ধুতি, একটা আদ্যির পিরান, মাথায় একটা হলুদ রঙের পাগড়ি, গলায় কালো রঙের সুতো, হাতে মলিন আংটি, পায়ে শতচ্ছিন্ন ছেঁড়া পুরনো একজোড়া জুতো। লোকটা বোধিসত্ত্বদের সামনে এসে দাঁড়ালো। বরুণ বোধিসত্ত্বর দিকে হাত বাড়িয়ে বলল, ইনি আমার সেই ডিটেকটিভ বন্ধু যার কথা আমি আপনাকে বলেছিলাম। আপনি আপনার সব কথা ওকে নিশ্চিন্তে বলতে পারেন। আশা করি ও আপনার সমস্যার সমাধান করে দিতে পারবে। তারপর বরুণ বোধিসত্ত্বর দিকে ফিরে বলল, বোধিসত্ত্ব, উনি শ্যামল বিশ্বাস। যে কেসটার জন্য এসেছিস উনি তার বিষয়ে তোর সঙ্গে কিছু কথা বলতে চান। বোধিসত্ত্ব লোকটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো একবার। লোকটা অতি বিমর্ষ কণ্ঠে বলল, আমার সর্বনাশ হয়ে গেছে বোধিসত্ত্ব বাবু। আমার মেয়েকে কে যেন খুন করেছে। মেয়ের কথা শুনে অবাক হলো বোধিসত্ত্ব। ও আরেকবার শ্যামল বিশ্বাস নামের সেই লোকটার মুখের দিকে এক দৃষ্টিতে তাকালো।
শ্যামল বিশ্বাস বোধিসত্ত্বর মনের ভাব বুঝতে পেরে বলল, 2 বছর হলো আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে আমার একমাত্র পুত্র মধুমথনও মারা যায়। এই একমাত্র মেয়ে অত শিখেই আঁকড়ে ধরেই জীবন পার করব বলে মনে মনে ঠিক করেছিলাম, কিন্তু ভাগ্যের লিপিতে বোধহয় অন্য কিছুই ছিল। প্রতাপ নামে আমার এক পরিচিত লোক ছিল। আমি প্রায়শই ওর বাড়িতে যাতায়াত করতাম। প্রতাপের অবস্থা খুবই ভালো ছিল। আমার মেয়েটার বিয়ের বয়সও পার হলেও টাকার অভাবে ওর বিয়ে দিতে পারছিলাম না। আমার মেয়ের নাম অতসী। ওর বয়স প্রায় ওই 18 বছর। দেখতে দেখতে বড় সুন্দরী। একদিন কথায় কথায় প্রতাপের সামনে আমার মেয়ের বিয়ের কথা তুললাম এবং ওকে বিয়ে করার জন্য প্রতাপকে অনেকই অনুরোধ করলাম। পরমা সুন্দরী যুবতী মেয়ে আমার। ঈশ্বরের ইচ্ছায় প্রতাপেরও 2 পয়সার অর্থকড়িও আছে। তার উপর প্রতাপ ওর বাবার একমাত্র সন্তান। সে বাড়িতে মেয়েকে বিয়ে দিতে পারলে মেয়েটা আমার সুখেই থাকবে। এই আশায় প্রতাপের কাছে মেয়েটার বিয়ের কথা তুলেছিলাম। প্রতাপও সেদিন আমার প্রস্তাবে সম্মতি জানিয়েছিল, কিন্তু এরপর থেকেই দেখলাম প্রতাপ আর বিয়ের কথা তোলে না। ব্যাপারটা দেখে আমি ওকে বিয়ের দিন ঠিক করতে বলি। আমি দেখলাম প্রতাপ আমার কথায় সেদিন বেশ বিরক্তই হলো। তারপর বলল, মোটা অঙ্কের পণ না দিলে আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারবো না। এতটুকু বলে থামল শ্যামল বিশ্বাস। বোধিসত্ত্ব বলল, প্রতাপবাবু কি আগে টাকার কথা কিছুই বলেনি আপনাকে? শ্যামল বিশ্বাস ঘাড় নাড়িয়ে বলল, না না, যেদিন আমি ওর সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা বলেছিলাম সেদিনও টাকার নাম পর্যন্ত করেনি। টাকা দিতে হবে শুনে আমার কেমন যেন সন্দেহই হলো। মনে মনে ভাবলাম প্রতাপ হয়তো বিয়ের জন্য অন্য কোনো পাত্রী ঠিক করেছে। সে অস্বাভাবিক কিছু নয়। প্রতাপ সম্পদশালী ব্যক্তি, কাজেই বিয়ের জন্য অন্য মেয়ে খুঁজে পাওয়া ওর বাঁ হাতের কাজ। সেজন্যই হয়তো এখন টাকা চেয়ে আমাকে তাড়ানোর চেষ্টায় আছে। আমার তখন প্রতাপকে পছন্দই হয়েছিল। মেয়েকে বিয়ে দেওয়ার ইচ্ছেটাও জেগেছিল। অতসী ইতিমধ্যে জানতে পেরেছিল যে ওর সাথে প্রতাপের বিয়ে ঠিক করেছি আমি, তাই অতসীও বেশ খুশি হয়েছিল। বুড়ো বাপের কাঁধে বোঝা হয়ে কোনো মেয়ে আর থাকতে চায় কি বলুন দেখি? আর আমিও চাইছিলাম যত দ্রুত সম্ভব আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বাঁচি। এমনিতে ওর বিয়ের বয়স পেরিয়েই যাচ্ছিল, তার উপর মেয়েটা আমার পরম সুন্দরী। কাজেই প্রতাপকে মোটা অঙ্কের পণ দিতেও সম্মত হলাম। আমি বললাম, আমি টাকা দিতে প্রস্তুত আছি, তুমি বিয়ের দিন ঠিক করো। কিছুদিনের মধ্যেই প্রতাপ ওর বাড়িতে এক কুলপুরোহিতকে ডাকলো। তিনি এসে ওদের বিয়ের দিনও ঠিক করে দিলেন, কিন্তু কিছু কারণবশত সে লগ্নে আর ওদের বিয়ে হলো না। আশ্চর্য হয়ে বোধিসত্ত্ব জিজ্ঞেস করল, বিয়ের তারিখ ঠিক হলো অথচ বিয়ে হলো না কেন? দীর্ঘশ্বাস ফেলে শ্যামল বিশ্বাস আবার বলতে শুরু করল, বিয়ের 2 দিন আগে প্রতাপের এক জ্ঞাতি মারা যায়, কালাউ শৌচ। কাজে বিয়েটার হলো না। আমাদের হিন্দু রীতিতে কোনো বাড়িতে কালাউ শৌচ চলাকালীন কোনো শুভ কাজ করা নিষেধই থাকে। কালাউ শৌচ কেটে গেল, আবার পুরোহিত ডেকে আবার দিনও ঠিক করা হলো, কিন্তু সেবারও বিয়ে হলো না। প্রতাপের সাংঘাতিক জ্বর হলো। প্রায় 3 মাস জ্বরে ভুগে প্রতাপ সুস্থ হলো। এইভাবে আরো 3-4 বার বিয়ের দিন ঠিক করা হলো, কিন্তু
দুঃখের বিষয় তখনও বিয়ে হলো না। কোনো অছিলায় প্রতাপ বিয়ের দিন ক্রমাগত পিছিয়েই দিতে লাগলো। প্রায় 8 মাস এইভাবে কেটে গেল। পরে একদিন প্রতাপ বলল যে ওর আর ওর বাড়ির অন্যান্য লোকের চিকিৎসায় ওর অনেক অর্থই ব্যয় হয়ে গিয়েছে। যদি আমি আরো কিছু টাকা ওকে দিই তাহলে ওর আর অত শীঘ্রই বিয়ে হতে পারে। আমি তখন অনেক দূর এগিয়ে গেছি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জেনে গেছে অতসী আর প্রতাপের বিয়ের কথা। কাজেই প্রতাপের প্রস্তাব সম্মত না হয়ে আর কোনো পথও আমার কাছে খোলা ছিল না। বোধহয় প্রতাপ ভেবেছিল আমি আর টাকা দিতে রাজি হব না। কিন্তু যখন আমি তার সেই প্রস্তাবেও সম্মত হলাম তখন প্রতাপ আরো বেশি বিরক্ত হলো। মুখে বলল সমস্ত টাকা অগ্রিম দিলে তবেই বিয়ে হবে। আমিও নাছোড়বান্দা। পরদিনই বেশ কিছু টাকা এনে প্রতাপের হাতে দিলাম। প্রতাপ খুশি মনে সেটা গ্রহণ করলো, কিন্তু কোনো রসিদও দিল না। আমি লজ্জায় পড়ে কোনো রসিদও চাইলাম না। হাজার হলেও প্রতাপ আমার ভাবি জামাতা। তবে যখন টাকা দেই সেই সময় সেখানে 3-4 জন লোকও ছিল। তারাই সাক্ষী স্বরূপ ছিল আর কি। সে যাই হোক, টাকা পেয়ে প্রতাপ আবার বিয়ের 3 তারিখ ঠিক করলো। আজই সেই দিন। বেলা 5টার সময় কয়েকজন মাত্র বরযাত্রী নিয়ে আমার বাড়িতে উপস্থিত হলো প্রতাপ। ভাবি জামাতা বাড়িতে প্রবেশ করার পরই একটা ভয়ানক গোলযোগ কানে এলো আমার। একটু পরেই অন্দর ঘরের দিক থেকে চিৎকার কান্নার ধ্বনিও শুনতে পেলাম। মনে একটা কেমন আতঙ্ক অনুভূত হলো। আমি সেসব শুনে বেশ অবাকই হলাম। বর বা বরযাত্রীর বসার স্থান পর্যন্ত করা হয়নি। কি করব, কোথায় প্রতাপকে বসতে দেব সেই ভাবছি। এমন সময় বাড়ির ভেতর থেকে এক প্রতিবেশী মহিলা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলল আমার মেয়ে অতসীকে কি যেন খুন করেছে। বাড়ির মেঝের বাটিতে নাকি পাওয়া গেছে চাপ চাপ রক্ত। মহিলার কান্নার শব্দ শুনে আরো কিছু প্রতিবেশীরাও ছুটে এলো। বাড়িতে লোকে লোকারণ্য হলো। অতসীর মৃত্যু সংবাদে দুঃখ হওয়া তো দূরের থাক, প্রতাপতি রাগী ও কর্কশ্বরী বলে উঠল, আমি অতসীর মৃতদেহ দেখতে চাই। কেমন করে, কেই বা অতসীকে খুন করলো? আপনি বা এখনো থানায় খুনের সংবাদ দেননি কেন? আমার কাছে বিষয়টা ভালো লাগছে না। এর মধ্যে নিশ্চয়ই কোনরূপ ষড়যন্ত্র আছে। অতসী যদি সত্যি সত্যি খুন হয়ে থাকে তাহলে আমি আপনাকে সহজে ছাড়ব না। বিয়ে করব বলে এসছি, অথচ এসেই কিনা শুনতে হলো হবু বউ খুন হয়েছে। বলি এরপর তো সমাজে আর মুখ দেখাতে পারবো না। সবাই ভাবে আমি আপনার মেয়েকে খুন করেছি, আর না হলে আমি অশুভ। আমার অশুভের জন্য আপনার মেয়েটা মারা গেছে। শুনুন, ঘটনাটা যদি সত্যি হয় তবে এর জন্য ক্ষতিপূরণ হিসেবে আমার কিন্তু আরো 1050 টাকা চাই। আবারও থামলেন সেই বৃদ্ধ। ওনার 2 চোখ তখন জলে ভিজে। বোধিসত্ত্ব আবার প্রশ্ন করল, তারপর? আমি তখন কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরের দিকেই ছুটছি। একটা মাত্র মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র আশার আলো, সেও কিনা আজ নিভে গেল। কিন্তু বাড়ির ভেতরে গিয়ে আমার মেয়ে অতসীর মৃতদেহ খুঁজে পেলাম না। বাড়ি থেকে অতসী যেন উধাও হয়ে গেছে, অথচ ঘরের মেঝেতে তখনও লেগে আছে চাপ চাপ রক্ত। পিছন থেকে পায়ের শব্দ পেলাম। দেখলাম প্রতাপ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে এসেছে অতসীর মৃতদেহ দেখবে বলে। আমি পিছন ফিরে কান্না ভেজা গলায় বললাম, আমার মেয়ের মৃতদেহ খুঁজে পাচ্ছি না গো প্রতাপ।
আগে তার সন্ধান না করে কেমন করে দাঁড়ায় সংবাদ দেব? আর যদি তোমার ইচ্ছে হয় তুমি এখনই সংবাদ দিতে পারো। আমি একা বুড়ো মানুষ হয়ে কোন দিকে দেখবই বা বলো দেখিনি। আমার কথা শুনে কি মনে করে প্রতাপ তখনই সেখান থেকে বিদায় নিল এবং তৎক্ষণাৎ পরবেশ ত্যাগ করে চলে গেল বিয়ের আসর ছেড়ে। তাই আমি তোমার কাছে উপস্থিত হয়েছি। এখন তুমি আমার একমাত্র ভরসা বাবা। অতসী যদি বেঁচে থাকে তবে তাকে খুঁজে তুমি বের করে দাও, আর অতসী যদি বেঁচে না থাকে তবে অন্তত আমার টাকাগুলো ফেরত পেতে চাই। তোমাকে এই দুটো কাজ আমি দিলাম বাবা। তোমার অনেক নাম ডাক শুনেছি, আশা করছি তুমি এই তদন্তের ভারটা নেবে। ওই ধুরন্ধর প্রতাপের কাছ থেকে আমার টাকাগুলোকে উদ্ধার করে দাও বাবা। বোধিসত্ত্ব সব শুনে শ্যামল বিশ্বাসকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা শ্যামলবাবু, এই প্রতাপবাবুর বাড়িটা কোথায়? প্রতাপের বাড়ি ওই শিয়ালদহের কাছে। কথাটা বলেই বৃদ্ধ শ্যামল বিশ্বাস আবার টাকার কথা তুললেন। বোধিসত্ত্ব গম্ভীর গলায় বলল, টাকা আদায় করার ক্ষমতা আমার নেই, আমি কেবল আপনার মেয়ের খুনের তদন্তই করতে পারবো। বোধিসত্ত্বর কথা শেষ না হতেই একটা গাড়ি শ্যামল বিশ্বাসের ছোট বাড়িটার সামনে এসে থামল। বোধিসত্ত্ব দেখল ভবানীপুর থানার দারোগা অভিষেক মুখার্জি নামলেন গাড়ি থেকে, তার সঙ্গে আরও দুজন পুলিশ কর্মী। অভিষেক মুখার্জি বোধিসত্ত্বকে দেখে বোধিসত্ত্বর দিকে এগিয়ে এসে বললেন, কি হে বোধিসত্ত্ব বাবু, খুন না হতেই ঘটনাস্থলে হাজির হয়েছ দেখছি। খুনের গন্ধ তোমরা ডিটেকটিভরা কি করে পাও বলো দেখি? বোধিসত্ত্ব হাসি মুখে হাত বাড়িয়ে দিল অভিষেক মুখার্জির দিকে। লোকটা বেশ সজ্জন, এর আগেও বেশ কয়েকটা কেসে বোধিসত্ত্ব কাজ করেছে ওনার সঙ্গে। অভিষেক মুখার্জি বললেন, তা কি বুঝলে ডিটেকটিভ? ঘটনা শুনেছ তো? বোধিসত্ত্ব গম্ভীর স্বরে বলল, শুনেছি স্যার, কেসটা বেশি ঘোলাটে আর কি। তাছাড়া যার খুন হয়েছে অর্থাৎ অতসীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। বোধিসত্ত্বর কথা শুনে ভবানীপুর থানার ওসি আঁতকে উঠলেন, বললেন, সে কি, খুনির বদলে শেষে কি না খুন হওয়া লাশটাই গায়েব হয়ে গেছে? সেই জন্যই তো বলছি স্যার, এই কেসটা না ভীষণই ভোগাবে আমাদের। অভিষেক মুখার্জি এবার বোধিসত্ত্বকে খানিকটা তাগাদা দিয়ে বললেন, আরে চলো চলো, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবার ক্রাইম সিনের দিকে এগোনো যাক। বলেই শ্যামল বিশ্বাসের ঘরের দিকে এগোতে লাগলেন। বোধিসত্ত্ব আর বরুণও অভিষেক মুখার্জির পিছু পিছু এগোতে লাগল। বোধিসত্ত্বরা সকলে উপস্থিত হলো শ্যামল বিশ্বাসের ছোট্ট ঘরে। বাড়িতে দুটো ঘর, ঘরগুলোও অতিশয় ছোট আকৃতির। ঘরের অবস্থা দেখে বোঝা যায় শ্যামল বিশ্বাস খুব একটা মিথ্যে কথা বলেননি। আসলেই ওনার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। শতজীর্ণ বাড়ি, দেওয়ালে ফাটল ধরেছে, বিছানার চাদর মলিন, মেঝেতেও সিমেন্টের ফাটল লক্ষণীয়। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে একটা হলদে চাদর। প্রতিবেশীরা বিয়ের আগেই ওই চাদরের ওপরেই অতসীকে বসিয়ে রেখেছিলেন। সেই হলদে চাদরের ওপরেই দেখা যাচ্ছে কালচে বর্ণের ছোপ ছোপ দাগ, হয়তো শুকনো রক্তের দাগ। ক্রাইম সিন দেখে অভিষেক মুখার্জি ওনার সাথের পুলিশ কর্মীদের আদেশ দিয়ে বললেন, এই তোমরা এই ক্রাইম সিনটাকে কর্ডন করে ফেলো, দেখো দেখি একটা এভিডেন্স যেন খোয়া না যায়। আর হ্যাঁ, এখনই ডক্টর বোসকে খবর দাও, বলো এখানে একদল প্যাথোলজিস্ট পাঠাতে, ক্রাইম সিনের ডিএনএ সংগ্রহ করতে হবে। পুলিশ সদস্যদের মধ্যে একজন অভিষেক মুখার্জিকে স্যালিউট জানিয়ে বলে উঠল, এক্ষুনি যাচ্ছি স্যার। এরপর পুরো ক্রাইম সিনটা হলুদ রঙের কসপেট দ্বারা কর্ডন করে দেওয়া হলো। সেই সঙ্গে সরানো হলো ক্রাইম সিনের আশেপাশের জটলা। সেখানে শুধু রইল অভিষেক মুখার্জি, বোধিসত্ত্ব, বরুণ আর শ্যামল বিশ্বাস। বোধিসত্ত্ব শ্যামল বিশ্বাসকে আবার জিজ্ঞেস করল, শ্যামলবাবু একটু মনে করে দেখুন তো, আপনার মেয়ের সাথে এই ঘরে আর ঠিক কে কে ছিলেন? বৃদ্ধ শ্যামল বিশ্বাস বোধিসত্ত্বর পাশেই দাঁড়িয়েছিলেন। বোধিসত্ত্বর প্রশ্ন শুনে মাথা চুলকিয়ে বললেন,
সে তো মনে নেই। আশেপাশের প্রতিবেশী বৌঝিরা ছাড়াও আরো অনেক আত্মীয় স্বজনই ছিল। বিয়ে বাড়ি বলে কথা, বুঝতেই তো পারছেন, এখানে মানুষজনের ভিড় হবে, সেটাই তো স্বাভাবিক। এত লোকের ভিড়ে কার কার নামই বা মনে রাখবো বলুন দেখিনি। তার উপর আমি একা একটা মানুষ, বিয়ের চারিদিকের ব্যবস্থা আমাকেই একা হাতেই সামলে সব কিছুই করতে হয়েছে। তাই এদিকটা বৌঝিরাই দেখাশোনা করছিল। বোধিসত্ত্ব একটু গম্ভীর স্বরে মাথা নাড়িয়ে বলল, সবই বুঝলাম শ্যামলবাবু, কিন্তু একজনেরও কি নাম মনে নেই যাকে আপনার মেয়ের সাথে শেষবার দেখেছিলেন? সে মনে আছে বোধিসত্ত্ববাবু, অতসীকে আমি শেষবার দেখেছিলাম সকালে, হলুদে স্নান করানোর সময় আর কি। সকালের দিকটা গ্রামের বৌঝিরা মিলে অতসীকে হলুদ মাখিয়ে ওকে স্নানও করিয়েছিল। তখন ওর সাথে ছিল এ পাড়ারই একটা মেয়ে, নাম স্বর্ণা। মেয়েটা অতসীরই সমবয়সী। তারপর আর অতসীকে আমি আর দেখিনি বাবু। এরপর তো দুপুর নাগাদ আমি এদিকের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বোঝেনি তো, বিয়ে বাড়িতে মেয়ের বাবাকে কত দিক কিনা সামলাতে হয়। স্বর্ণা নামের মেয়েটা কি এখনো এখানেই আছেন? থাকতে পারে, ওদের বাড়ি তো আমাদের দুটো বাড়ি পরে, খোঁজে দেখতে হবে। শ্যামলবাবু, তাহলে স্বর্ণাকে খুঁজে আনুন, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। আগে আপনি যেমনটা বলবেন আর কি বোধিসত্ত্ববাবু। কথাটা বলেই শ্যামল বিশ্বাস তার জীর্ণ দেহ নিয়ে ছুটলেন স্বর্ণার খোঁজে। শ্যামল বিশ্বাস চলে যেতেই অভিষেক মুখার্জি বোধিসত্ত্বর উদ্দেশ্যে বলে উঠলেন, বোধিসত্ত্ব, লোকটাকে দেখে কেমন বুঝলে? লোকটা যে হতদরিদ্র এ কথা সত্য, তবে লোকটাকে সম্পূর্ণ বুঝতে পারেনি এখনো। মেয়ে নিরুদ্দেশ, অথচ তিনি টাকার কথাটাই বারবার বলে যাচ্ছেন। টাকা? এই কেসের সঙ্গে আবার টাকা লেনদেনের সম্পর্ক আছে নাকি? এই কেসে টাকারই তো খেলা চলছে স্যার। আমার মনের মধ্যেও একটা প্রশ্ন জেগেছে। কিরকম প্রশ্ন? লোকটা যদি এতটাই হতদরিদ্র হয় যে টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছিল না, তাহলে হঠাৎ করেই অতগুলো টাকা প্রতাপের হাতে দিলেনই বা কি করে? শ্যামলবাবুই বা কোথা থেকে পেলেন এতগুলো টাকা? বাহ, দারুণ প্রশ্ন। সন্দেহ করাটা অনুচিত নয়। দেখো স্বর্ণা নামে একটা মেয়ে এসে কি স্টেটমেন্ট দেয়। আচ্ছা, ভালো কথা, এই প্রতাপটা কি বলো তো? প্রতাপ শ্যামলবাবুর হবু জামাতা। ও আচ্ছা আচ্ছা, তাকে দেখছি না কেন? ভাবি স্ত্রী অতসী খুন হয়েছে শুনে বাড়তি পঞ্চে রেগে ছাদনাতলা ছেড়ে বাড়ি ফিরে গেছেন। সে কি, খুন হলো শ্যামলবাবুর মেয়ে, অথচ মোটা পঞ্চে বসলো হবু বর? এ কেমন কথা? সেটাই তো স্যার, কেমন যেন একটা খটকা লাগছে না? সে আর বলতে। কেস শুরুর আগেই কেমন যেন রহস্য গন্ধ পাচ্ছি বোধিসত্ত্ব। ঠিক বলেছেন স্যার, এইবার শুধু এই রহস্য ভেদ করার পালা। অভিষেক মুখার্জি বোধিসত্ত্বর পিঠ চাপড়ে বলে উঠলেন, আরে পারবে, তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। এর কিছুক্ষণ পরেই এক সুন্দরী মেয়ের হাত ধরে পুনরায় ক্রাইম সিনের নিকট উপস্থিত হলেন বৃদ্ধ শ্যামল বিশ্বাস। বোধিসত্ত্বর দিকে তাকিয়ে তিনি বললেন, এই মেয়ের নামই স্বর্ণা। আপনি এর মুখেই আজকে সমস্ত ঘটনা শুনতে পারবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যখন স্বর্ণাকে বাড়িতে খুঁজে পাই তখন দেখি স্বর্ণার কোনো জ্ঞানই নেই। সে যেন পাগলের মতো হয়ে গেছে। ডাকলেও সাড়া দেয় না, কারোর সঙ্গে কথাও বলে না, শুধু এক দৃষ্টিতে ব্যাল করে তাকিয়ে থাকে। এখন আপনারাই দেখুন যদি কিছু ওর থেকে জানতে পারেন। বোধিসত্ত্ব পূর্ণ দৃষ্টিতে তাকালো স্বর্ণার দিকে। স্বর্ণাকে দেখতে বেশ সুন্দরী, ছিমছাম গড়ন, আয়ত দুখানা চোখ।
বোধিসত্ত্ব অনুমান করল স্বর্ণার বয়স অন্তত বছর 15 তো হবেই। স্বর্ণার দেহ শীর্ণ, কিন্তু তাতে যৌবনের চিহ্নগুলো ক্রমেই ফুটে উঠেছে। স্বর্ণার আয়ত দুটো চোখ সবসময় চঞ্চল, মুখটা কাঁদো কাঁদো। স্বর্ণার মুখের দিকে তাকিয়ে অভিষেক মুখার্জি বললেন, কি জানু সেটা বলো তো। প্রথমে কিছুক্ষণ স্বর্ণা চুপ করে দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি বোধিসত্ত্বদের ওপরেই নিবদ্ধ। কিছুক্ষণ ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে একসময় কাঁদো কাঁদো হয়ে স্বর্ণা উত্তর দিল, আমি আর অতসী সমবয়সী, আমরা দুজনে একসঙ্গেই থাকতাম সব সময়। সকালের দিকে অতসীকে হলুদে স্নান করিয়ে ঘরের পাটিতে বসিয়ে দেওয়া হয়, আমিও বসেছিলাম ওর সাথে। বড়রা ততক্ষণে বাড়ির উঠোনে হলুদ খেলায় মেতে উঠেছে। ঘরে আমরা দুজন ছাড়া আর কোনো লোকজন ছিল না। হঠাৎ অতসী আমাকে বলল যে ওর এই বদ্ধ ঘরে দম বন্ধ হয়ে আসছে, ও একটু বাইরের খোলা বাতাসে যেতে চায়। বরযাত্রী আসতে তখনও অনেক দেরি, তাই আমিও ওকে আর বাধা দিলাম না। এমনিতেই মেয়েটার ওর চেয়ে 10-12 বছরের বড় একটা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তাই ওর মনটা খুব খারাপ ছিল। আমরা গেলাম বাড়ির ওই পেছনের দিকটাতে, কারণ বাড়ির বাইরে তখন অনেক লোকজন জড়ো হয়েছে, কে না কে দেখে ফেলে কে জানে। তাই পিছনের দিকটাতেই গেলাম আমরা। কাউকে না বলে অমন করে বাইরে গেলাম বটে, কিন্তু আমাদের দুজনেরই না গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। বাড়ির পিছনের দিকে ছিল একটা পুকুর, সবাই তার নাম দিয়েছে পদ্ম পুকুর। যখন আমরা পদ্ম পুকুরের ধারে গিয়ে দাঁড়ালাম, তখন দেখলাম উস্কো খুস্কো চুলের একটা ছেলে যেন আমাদের দুজনের দিকেই ধেয়ে আসছে। ছেলেটা কাছে এলে দেখলাম সে আমাদেরই দিকে কটমট করে তাকিয়ে আছে। আমরা দুজনেই বেশ ভয় পেয়ে গেলাম ছেলেটার অমন দৃষ্টি দেখে। আমাদের সঙ্গে চোখাচোখি হতে সে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়লো অতসীর সামনে। তারপর অতসীর হাত ধরে হাউ মাউ করে কেঁদে কেঁদে বলল, অতসী, আমাকে একা ছেড়ে যেও না অতসী, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না অতসী, প্লিজ। অতসী দেখলাম আগের মতোই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা তখনও অতসীর হাত দুটো শক্ত করে ধরে আছে, কিন্তু অতসী শক্ত গলায় বলল, আমি আপনাকে আগেও বলেছি যে আমার পক্ষে এখন কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি আমার হাতটা ছেড়ে দিন। আজ আমার বিয়ে, বাড়ি ভর্তি লোকজন, কখন কে দেখে ফেলে কে জানে। দোহাই আপনার, আমার এত বড় ক্ষতি আপনি করবেন না। ছেলেটা এতক্ষণ চুপ করে অতসীর সব কথা শুনছিল, কিন্তু অতসী থামতেই সে তড়াৎ গতিতে উঠে দাঁড়ালো। তারপর অতসীর হাতটা আরও শক্ত করে ধরে হুঙ্কার দিয়ে বলে উঠল, তুই আমার না হলে অন্য কারোর হতে পারবি না। হয় তুই আজ আমার বউ হবি, নয়তো কারোর হবি না। কথাটা বলেই অতসীকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আর অতসী মিলে যখন ওকে বাধা দিতে গেলাম, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমাদের দুজনের নাকে একটা কাপড় ধরলো। তারপর সেই কাপড় থেকে বিশ্রী কটু গন্ধ আসছিল নাকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দু চোখ ঝাপসা হয়ে এলো, চলার গতি হলো টলমলে। তারপরেই আমি আর অতসী উভয় সমস্ত কথা ভুলে গেলাম। অতসীর বিয়ের কথা, কোথায় এসেছিলাম, বাড়ির কথা, এমনকি নিজেদের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেলাম আমরা। রইল কেবল সেই ছেলেটা। ওর সাথে সেই অবস্থাতেই আরও কয়েকজনকে দেখতে পেয়েছিলাম আমি। আমরা ওদের হাতের খেলনা হয়ে গেলাম। সে আমাদেরকে যা বলতে লাগলো আমরা অনায়াসে তাই করতে লাগলাম। প্রথমে সে আমাদেরকে পদ্মপুকুর ছেড়ে আরও কিছুটা দূরে নিয়ে গেল। সেখানে একটা গাড়ি ছিল, আমরা সহ আরও 7 জন সেই গাড়িতে উঠলাম। কতক্ষণ পরে বনের ভেতর একটা ভাঙা বাড়ির দরজার সামনে এসে সেই গাড়িটা থামলো।
আমরা সবাই সেই গাড়ি থেকে নেমে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখলাম একটা প্রকাণ্ড ঘরের মধ্যে 3 জন ষণ্ডা মতন লোক এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। 3 জন লোকের মধ্যে একজনকে দেখতে অতি ভয়ানক, অপর 2 জনকে তার চেলা বলেই মনে হলো আমার। আমাদের পায়ের শব্দে সেই ভয়ানক লোকটা উপর দিকে মুখ তুলে তাকালো এবং ছেলেটাকে দেখে ঈষৎ হেসে 2টো চেয়ার ইশারা করে দেখিয়ে দিল। ছেলেটিও তার ইশারা বুঝতে পেরে আমাদের 2 জনকে সেই 2টো কাঠের চেয়ারে বসতে বলে আর নিজে আমাদের সামনে দাঁড়িয়ে থাকলো। কতক্ষণ সেইভাবে কাটলো বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরেই অপর 2 চেলা অতসীর হাত ধরে সেখান থেকে ওকে নিয়ে গেল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, কিন্তু আমার চিৎকারে কেউ কোনো ভ্রুক্ষেপ করলো না। আরো কিছুক্ষণ সেইভাবেই কেটে গেল। তারপর দেখলাম অতসীর অচেতন দেহ সেই 2 চেলা মিলে ঘরের ভেতরে নিয়ে এলো। অতসী তখন অচেতন, ওর চোখ বন্ধ করে কেমন যেন ঘুমন্ত মানুষের মতো হয়ে আছে। অতসীকে সেই অবস্থায় দেখে আমি চিৎকার করে উঠলাম, কিন্তু সেই ষণ্ডা মতন লোকটার আদেশে পরক্ষণেই সেই ছেলেটা আমার হাত ধরে সেই ঘর থেকে আমাকে বের করে আনলো এবং অনেক পথ ঘুরিয়ে আবার সেই পদ্মপুকুরের ধারে রেখে উদ্ধশ্বাসে পালিয়ে গেল। আমিও চিৎকার করতে লাগলাম, কিন্তু পদ্মপুকুরে সেই সময় কোনো লোকজন ছিল না বললেই চলে। আমি এত চিৎকার করলাম, এত কাঁদলাম, কিন্তু কেউ আমার কাছে সাহায্যের জন্য এগিয়ে আসলো না। এরপর আমার আর কিছুই মনে নেই। আমি তারপরে কি করে কেমন করে আবার অতসীদের ঘরে গেলাম আর ওই পাটিতে বসে পড়লাম, আর সেখানে বসে কি করেছি কিছুই জানি না আমি। যখন রাত হলো তখন বর এসে উপস্থিত হলো, তখন আমার জ্ঞান হলো। আমি তখন সমস্ত কথা খুলে বললাম আমার মাকে। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো স্বর্ণা। রীতিমতো হাঁফাচ্ছে সে। এক দৃষ্টিতে বোধিসত্ত্বর মুখের দিকে তাকিয়ে রইল সে। বোধিসত্ত্ব স্বর্ণাকে জিজ্ঞেস করল, ছেলেটার বয়স কেমন হবে? এই 26-27 বছর হবে। দেখতে কেমন? দেখতে শ্যাম বর্ণের, মাথায় এক রাশ ঝাঁকড়া চুল। আর কি কিছু মনে আছে? স্বর্ণা একটু ভাবল, তারপর বলল, হ্যাঁ, মনে পড়েছে। ছেলেটার বাম গালে একটা লম্বা কাটা দাগ আছে। বোধিসত্ত্ব এবার বৃদ্ধ শ্যামল বিশ্বাসকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার মেয়ের গায়ে কি কোনো অলংকার বা গয়না কিছু কি ছিল? আগে হ্যাঁ, বেশ কিছু স্বর্ণর গহনা অতসীর গায়ে ছিল। আপনি তো কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাহলে আপনি এতগুলো টাকার গয়নাই বা কোথা থেকে পেলেন? আমি আপনাকে সব কথাই সত্য বলছি গো বোধিসত্ত্ববাবু। আমি অত্যন্তই দরিদ্র, কিন্তু বিয়ের 2 দিন আগে আমার বাড়ির আত্মীয়গণ এখানে এসেছিলেন। তাদের মধ্যেই অনেকেই বড় লোকের স্ত্রীও ছিল। ওরাই জোর করে ওদের গয়নাগুলো অতসীকে পরিয়েও দিয়েছিল। তাছাড়া আমার মৃত স্ত্রীরও কিছু গয়না পেয়েছিল। ওর মায়ের বাড়ি থেকে সেগুলো ছিল অতসীরই গায়ে। আমি এখন ধন্যে প্রাণে মারা গেলাম গো বাবু। আত্মীয়দের গয়নাই বা কি করে ফেরত দেবো তাই ভাবছি। আমার যে আর আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই খোলা রইল না। আচ্ছা, এই অঞ্চলে কি আপনার কোনো শত্রু আছে? বোধিসত্ত্বর প্রশ্ন শুনে শ্যামল বিশ্বাস কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমারই এক আত্মীয় আমার ঘর শত্রু ছিল। তার নিবাস এই গ্রামেই ছিল, কিন্তু 1 বছর হলো সে কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছে সে কেই বা জানায়। শুনেছিলাম সে
সে নাকি এখন দেশ বিদেশে থাকে, বহু পৃথিবী জুড়ে নাকি ঘুরে বেড়ায় সে। আপনার সেই শত্রুটির নাম কি ছিল শ্যামলবাবু? আগে আগে হরিহর দাস। আচ্ছা শ্যামলবাবু, আপনার মেয়েকে কোনো ছেলে কি কখনো বিরক্ত করতো, কিংবা আপনার মেয়ের কোনো ছেলের সাথে কি কোনো সম্পর্ক ছিল? না, আমার মেয়ের কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, তবে আশেপাশের এলাকার অনেক ছেলেই আমার মেয়েকে বিরক্ত করতো। কেন? আপনাকে তো আগেই বলেছি, আমার মেয়ে অতসী রূপবতী ছিল, কাজেই ছেলে পেলে আমার মেয়ের পিছু লেগেই থাকতো। কিন্তু আমার মেয়ে কারোর দিকে ফিরেও তাকায়নি কখনো। এতই যখন ছেলেরা পাগল ছিল, তাহলে আপনার মেয়ের নাকি বিয়েই হচ্ছিল না, বা আপনি দিতে পারছিলেন না, আর সেটাই বা কেন? সবাই অতসীকে বিয়ে করতে চাইতো, এটা ঠিক, কিন্তু সাথে মোটা অঙ্কের পণের টাকাও চাইতো। তা দেওয়া আমার পক্ষে মোটেই সম্ভব ছিল না। তাছাড়া তখন তো অতসীকে বিয়ে দেব তারও কোনো ইচ্ছে আমার ছিল না। নিহাত প্রতাপকে ভালো লেগেছিল, তাই সেখানেই অতসীকে বিয়ে দেওয়ার জন্য স্থির করলেন, বুঝলাম। শুনুন শ্যামলবাবু, আমি এখানে দুটো সম্ভাবনা দেখছি। আমার মনে হচ্ছে যে ছেলেটি অতসীকে খুন করেছে সে হয়তো হরিহর দাসের ছেলে পেলে, আপনার পূর্বশত্রু। এতদিন কোনোভাবে সুবিধা করতে না পারায় আপনার উপর প্রতিশোধ নিতে পারেনি, তাই আজ আপনার মেয়ের গায়ে অনেক টাকার গয়না দেখে কৌশলে সেই ছেলেটাকেই পাঠিয়েছিল। আর তা না হলে আপনার মেয়ের হয়তো গোপন সম্পর্ক ছিল যার কথা আপনি জানতেনই না। হয়তো শেষ পর্যন্ত অতসী সেই ছেলেটার হাত ধরেই পালিয়েছে। আপনার প্রথম অনুমান সত্য হলেও হতে পারে, কিন্তু শেষের অনুমান মিথ্যে। আমার মেয়ে অতসী আমার মেয়েই নয় যেমনটা আপনি বলছেন। আমি শুধু এখন আমার মেয়েটাকে আর আমার টাকাগুলোকে ফেরত চাই। বললাম তো, আপনার মেয়েকে আমরা হয়তো উদ্ধার করতে পারবো, কিন্তু আপনার টাকার বিষয়ে কিছুই করতে পারবো না। ও নিয়ে আপনি অভিষেক মুখার্জি স্যারের সঙ্গেই কথা বলে নেবেন। সে যাই হোক, এখন বলুন তো, আপনার আর কোন আত্মীয় আছে বাড়িতে? আত্মীয়ের মধ্যে ভাগ্নি, ভগ্নিপতি আর দুঃসম্পর্কের দুজন দাদা আছে। বাকিরা বর বিয়ে ভেঙে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িও চলে গেছে। গয়নাগুলো কি আপনার সেই ভাগ্নির? আগে না, ওরা আমার মতোই দরিদ্র। অত টাকার গয়না ওরা পাবেই বা কোথায়? আপনার ভাগ্নির বাড়ি কোথায়? আগে ওই শিয়ালদা স্টেশন থেকে কিছু দূরেই। আপনার ভাগ্নির বাড়ি তো দেখছি ওই প্রতাপবাবুর বাড়ির কাছাকাছি। হ্যাঁ, ঠিকই বলেছেন, সেই জন্যই তো প্রতাপের বাড়িতে যাতায়াত ছিল আমার। আচ্ছা, তো আপনার সেই ভাগ্নি সেই সধবা না বিধবা? হ্যাঁ, ও সধবা। এই যে আমার ভগ্নিপতি আপনার সামনেই দাঁড়িয়ে আছে। কথাটা বলেই বৃদ্ধ শ্যামল বিশ্বাস একজন বলিষ্ঠ যুবককে দেখিয়ে দিলেন। শ্যামল বিশ্বাসকে আর কোনো কথা জিজ্ঞেস না করে বোধিসত্ত্ব এবার স্বর্ণার দিকে ফিরে বলল, আমাকে সেই ভাঙা বাড়িটাতে নিয়ে যেতে পারবে? স্বর্ণা কিছুক্ষণ কি একটা ভেবে উত্তর দিল, না। কোন রাস্তা দিয়ে সেই ছেলেটা যে আমাদের দুজনকে নিয়ে গেছিল সে কথা আমার কিছুই মনে নেই। তুমি তো বলেছিলে যে তোমরা গাড়ি করেই গিয়েছিলে সেই বনের ভিতর। হ্যাঁ, আমরা গাড়ি করে গিয়েছিলাম। সেই গাড়িওয়ালাকে চেনো? না, কারণ তখন আমরা সজ্ঞানে ছিলাম না। দেখলে চিনতে পারবে কি? মনে তো হয় পারবো না, তবে একবার চেষ্টা করে দেখতে পারি। বেশ, গাড়িটা কোথাকার সেটা তো বলতে পারবে? সে কথা আমি কি করে জানবো? বোধিসত্ত্ব আর কিছু জিজ্ঞেস করল না স্বর্ণাকে। অভিষেক মুখার্জিকে বলল, স্যার, আমি একবার ওই পদ্মপুকুরটাকে দেখতে চাইছিলাম, আপনি কি আমাদের সঙ্গেই যাবেন? ভবানীপুর থানার ওসি অভিষেক মুখার্জি তখন ক্রাইম সিনটা ভালো করে আরেকটিবার দেখছিলেন। বোধিসত্ত্বর কথা শুনে বললেন,
যাবে যখন চলো একবার ঘুরেই আসি। তখন বৃদ্ধ শ্যামল বিশ্বাসকে আশ্বাস দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে পদ্মপুকুরের উদ্দেশ্যে পা বাড়ালো তারা। তখনই শ্যামল বিশ্বাস আবার দৌড়ে এসে বোধিসত্ত্বর সামনে দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে বলল, আমি তোরে প্রাণে মারা গেলাম গো বাবু। এই দুঃসময় আমাকে সবাই মিলে অনেকই অপমান করছে। কেউ কেউ বলছে ওই স্বর্ণের গয়না ফিরিয়ে না দিলে আমাকে নাকি জেলে পাঠাবে, ভেঙে চুড়ে দেবে আমার সব ঘর ভিটে মাটি। আপনি আমার একটা উপকার করুন, যে ব্যক্তি অতসীকে খুন করেছে তাকে ফাঁসি দিন। এখন আমার মনে হচ্ছে যে আমার সেই পূর্ব শত্রুই অতসীকে খুন করে তার গায়ের সকল গয়নাগুলো আত্মসাৎ করেছে, কিন্তু সে আইনের হাত থেকে পালাতে পারবে না। আপনাদের চোখে ধুলো দেওয়া অত সহজ হবে না। আজ হোক বা কাল সে নিশ্চয়ই ধরা পড়বে। আপনি তাকে বাঁচিয়ে দিয়ে আমার অন্তরে জ্বালা কমান বাবু, অন্তরে জ্বালা কমান। এই বলে বৃদ্ধ শ্যামল বিশ্বাস আবারও কান্নায় ভেঙে পড়ল। বোধিসত্ত্ব এবং অভিষেক মুখার্জি অনেক সান্ত্বনা দেওয়ার পর তিনি কিছুটা শান্ত হলেন। বৃদ্ধ শ্যামল বিশ্বাস শান্ত হতেই বোধিসত্ত্বরা সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। বোধিসত্ত্বরা বাইরে বেরিয়ে দেখল ততক্ষণে রাত বেশ হয়ে গেছে। বোধিসত্ত্ব হাতের ঘড়িতে চোখ বুলিয়ে দেখল ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। অনেক লোকের বাস এখানে। পথের দুই পাশে নিয়ন বাতির আলো মিটমিট করে চলছে। দু একটা কুকুর পথের আবর্জনার কাছে দাঁড়িয়ে খাবার খুঁজছে, আর মাঝে মাঝে চিৎকার করে ঘেউ ঘেউ করে ডেকে উঠছে। কি হে বোধিসত্ত্ব বাবু, রাত তো বেশ হয়ে গেছে দেখছি। এখনো সেই পদ্মপুকুরে কিছু খোঁজ পাবে বলে তো মনে হয় না। তার চেয়ে বরং আগামীকাল সকালের দিকে একবার এসো, তখন দিনের আলোয় পুকুরের আশপাশটা ভালো করে দেখাও হবে, আবার আশেপাশের মানুষজনদের জিজ্ঞাসাবাদ করাও হবে। কি বলো? বোধিসত্ত্ব ভেবে দেখল অভিষেক মুখার্জির কথাটা ফেলে দেওয়ার মতো নয়। সত্যি আজ অনেক রাত হয়ে গেছে। এই ঘুটঘুটে অন্ধকারে তেমন কিছু দেখা যাবে বলে মনেও হয় না। তাই বোধিসত্ত্ব বলল, ঠিক আছে স্যার, আমিও সেটাই ভাবছিলাম। অভিষেক মুখার্জি বোধিসত্ত্বর পিঠ চাপড়ে আবার বলে উঠলেন, ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। কথাটা বলে চলেই যাচ্ছিলেন তিনি। তারপর আবার পেছন ফিরে বললেন, তোমাদের কি ছেড়ে আসবো নাকি? বোধিসত্ত্ব মাথা নাড়িয়ে না সূচক সম্মতি জানিয়ে বলল, না স্যার, লাগবে না, আমাদের নিজেদের বাইক আছে, আমরা তাতে করেই চলে যেতে পারবো। বোধিসত্ত্ব অভিষেক মুখার্জিকে বিদায় জানিয়ে বরুণের দিকে বাইকের চাবিটা ছুড়ে দিয়ে বলল, এই তুই এখানে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? চল বাড়ি চল। তোর কি মনে হচ্ছে বোধিসত্ত্ব, এটা খুন না অপহরণ? দ্রুত গতিতে এগিয়ে চলেছে মোটর বাইকটা। বোধিসত্ত্ব পেছনে বসেছে। আজ চালকের ভূমিকা পালন করছে বরুণ। তীব্র বাতাসের ঝটকায় প্রথমে কিছুই শুনতে পেল না বোধিসত্ত্ব। সে কারণেই বোধহয় একটু চেঁচিয়েই বলে উঠল, কি বলছিস সেটাই তো শুনতে পারছি না। প্রত্যুত্তরে বরুণ এবার খানিকটা চেঁচিয়েই বলে উঠল, বলছি তোর কি মনে হচ্ছে, এটা কি খুন নাকি অপহরণ? বোধিসত্ত্ব এবার ভাষা ভাষা শব্দে শুনতে পেল বরুণের কথা। ও বলল, একদিক দিয়ে দেখলে এটা অপহরণ, কিন্তু আমার মন বলছে অন্য কথা। কি? আগেই কিছু বলতে চাই না, আগে আগামীকাল আমি চিরুনি তল্লাশি অভিযান চালাই, তারপর না হয় সবটা বলবো তোকে। আর এখন কথা বাড়াস না তো, দ্রুত এগিয়ে চল। বরুণ আর কথা বাড়ায় না, দ্রুত ছুটে চলে যায় অফিস ঘরের দিকে। কিছুক্ষণ পর বোধিসত্ত্বদের গাড়ি এসে থামলো অফিসের সামনে। বোধিসত্ত্ব বরুণ দুজনেই নামলো গাড়ি থেকে। রাত তখন অনেক। আশেপাশের প্রতিটা বাড়ির আলো নিভে গেছে। সবাই হয়তো ইতিমধ্যেই পাড়ি জমিয়েছে সুখ নিদ্রায়। বরুণ বলল, আজ তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আগামীকাল বিকেল নাগাদ একবার অফিসে আসিস। ঠিক আছে। তারপর পিছন ফিরে ধীর কদমে এগিয়ে গেল নিজের বাড়ির পথে।
বোধিসত্ত্বর কথা মতো পরদিন ঠিক বিকেল 3টের সময় বরুণ বোধিসত্ত্বর অফিসে হাজির হলো, কিন্তু সেখানে গিয়ে দেখলো বোধিসত্ত্ব নেই। সকাল সকাল কোথাও বেরিয়ে গেছে, তখনও ফেরেনি। কলোনির গার্ড জানালো সকাল 8টা নাগাদ বোধিসত্ত্ব বাড়ির থেকে বেরিয়ে গেছে। কি আর করা যাবে, বোধিসত্ত্বর ফিরতে যতই দেরি হোক এখানে অপেক্ষা করতে হবে ওর জন্য। এমন সিদ্ধান্ত নিয়ে বরুণ ঘরে রাখা চেয়ারে গিয়ে বসল। বসে বসে গতকালের কেসটার ব্যাপারে ভাবতে লাগলো। কেসটা ইতিমধ্যেই ওকে বেশ আকৃষ্ট করেছে। বরুণ বুঝতে পেরেছে এবারের ভয়াবহ খুন খারাপি বা মারামারি আছে, কিন্তু কেসটা বেশ রোমাঞ্চকর। তাছাড়া এই কেসের সঙ্গে জড়িয়ে আছেন স্বয়ং অভিষেক মুখার্জি। শ্যামল বিশ্বাসের এই কেস এবং বোধিসত্ত্বর বিচার শক্তি, অনুসন্ধান পদ্ধতি ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে কতটা সময় পেরিয়ে গেছে খেয়ালই করেনি বরুণ। চটকা ভাঙল ঘড়ির শব্দে। ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজতেই টেবিলের টেলিফোনটা বেজে উঠল। বরুণ টেলিফোনটা উঠিয়ে কানে ধরতেই শুনতে পেল, হ্যাঁ হ্যালো বরুণ, দ্রুত হাসপাতালে চলে এসো, বোধিসত্ত্ব সাংঘাতিক চোট পেয়েছে। পরের কথাগুলো আর কানে ঢোকেনি বরুণের। ও চটজলদি টেলিফোন নামিয়ে ছুট লাগায় হাসপাতালের দিকে। বরুণ হাসপাতালে গিয়ে দেখল সত্যি বোধিসত্ত্বর অবস্থা বেশ করুণ। হাতে আর মাথায় সাদা পট্টি জড়ানো, মুখেও বেশ আঘাতের লালচে দাগ। বরুণ এগিয়েই বলল, এই কি হাল হয়েছে তোর? কোথায় গিয়েছিলি? কি হয়েছিল? বোধিসত্ত্ব বেশ কষ্ট করেই বলল, বলছি এত অধৈর্য হোস না তো। স্যারও শুনতে চেয়েছিলেন পুরো ঘটনাটা, তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করেছিলাম আমরা। একটু শান্ত হয়ে বস, আমি সবই বলছি তোদের। বোধিসত্ত্বর কথায় খানিকটা শান্ত হলো বরুণ। বসল ওর বিছানার পাশেই। বরুণের বাম পাশে বসেছেন অভিষেক মুখার্জি। বোধিসত্ত্ব ওদের দুজনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একজন ভদ্রলোকের ছদ্মবেশ ধারণ করে সকাল 8টার একটু পরেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। অতি অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে যাই পদ্মপুকুরের কাছে। সেখানে আশপাশ বেশ ভালো করেই খুঁজলাম, কিন্তু কোনো ক্লুই পেলাম না। তারপর সেই পদ্মপুকুর থেকে সামান্য খানিকটা সামনে এসে দেখতে পেলাম একটা অটো স্ট্যান্ড। সেখানে বেশ কতগুলো অটো, ট্যাক্সিও দাঁড়িয়ে আছে। বুঝলাম এখান থেকেই ওই ছেলেরা অতসীকে গাড়ি করে নিয়ে গেছে। মনে মনে এই ছকই কষে ফেললাম। আমি পৌঁছানো মাত্র 2-3 জন যখনই আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, স্যার এদিকে আসুন, বসুন, আপনার কি কোনো গাড়ির প্রয়োজন আছে? আমিও এমন একটা ভাব নিলাম ওর সামনে যে আমাকে দেখে মনে হলো আমারও গাড়ির প্রয়োজন আছে, আর সেই অনুসারেই কথা বলতে লাগলাম। এক পর্যায়ে এসে আমি সেই লোকটাকে বললাম, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ গতকাল সকালে 2টো মেয়েকে এখান থেকে যেতে দেখেছিলে? তাদেরকেও হয়তো ওই 3-4টে ছেলে এখান থেকে কোথাও নিয়ে যাচ্ছিল। আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে একজন উত্তর দিল, কই না তো স্যার। ওর কথা আমার তেমন বিশ্বাস হলো না। আমি ওর মুখ দেখে বুঝতে পারলাম যে সে মিথ্যে কথাই বলছে। তাই বললাম, কেন বাবু মিথ্যে কথা বলছো? ভাড়া পেয়েছো, নিয়ে গেছো, কোনো অন্যায় কাজ তো আর করোনি, সে কথা লুকাবাড়ি প্রয়োজন কি? আমার কথায় আশ্বস্ত হয়ে তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, আসলে গতকাল সকালে বিজয় গাড়িওয়ালা সে যাত্রীদের নিয়ে গেছিল, এখনও সে গাড়ি নিয়ে ফিরে আসেনি। তার কথা শেষ হতে না হতেই অন্য একটা গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরেই একটা অটো গাড়ি নিয়ে বিজয় আসলো। তাকে দেখেই পূর্বের গাড়ি চালক বলে উঠল, এরই নাম বিজয়। আমার অমন বেশভূষা দেখে আর তার নিজের নাম শুনে বিজয় বেশ ভয়ই পেল। সে গাড়িটা লাইনে রেখে দিয়ে তারপর আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কেন স্যার? আমাকে কেন খুঁজছেন? আমাকে কি দরকার? গতকাল সকালে তুমি 2টো মেয়ে আর 3-4টে ছেলেকে তোমার গাড়িতে করে নিয়ে গিয়েছিলে। লোকটা দেখলাম আমার কথায় ভয়ে 2 পা পিছিয়ে গেল। বুঝলাম আমি আসল লোককেই ধরেছি। আমি আরও 2 কদম এগিয়ে গিয়ে ওর কাঁধের ওপর হাত রেখেই বললাম, ওদের যেখানে নিয়ে গিয়েছিলে আমাকেও এখন সেখানে নিয়ে চলো।
আসলে ওরাই ফোনে আমাকে এই তোমার ঠিকানাটা দিল, বললো এখানে এসে তোমার নাম করলেই তুমি ওদের কাছে আমাকে পৌঁছে দেবে। এই জন্য ওরা তোমাকে নাকি আরও কিছু টাকা বকশিসও দেবে। বিজয় প্রথমে কোনো উত্তর করলো না, সে এক মনে কি যেন একটা ভাবতে লাগলো। আমি আবারও বললাম, আমি খুবই ক্লান্ত, তোমার গাড়িটা যদি আবার বের করতে তবে উপকারী হতো। এই ক্লান্ত শরীরটা নিয়ে বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকতেও আর পারছি না। আর এত কি ভাবছো বলো তো? আচ্ছা যাও, আমি তোমাকে বরং ঘন্টা হিসাবেই ভাড়া দেবো। তবুও বিজয় কিছুই বলল না, সে কেবল আমার মুখের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে ও আমার কথা বিশ্বাস করেনি। আমি ভাবলাম সর্বনাশ, ও যদি আমার কথা বিশ্বাস না করে তবে আর কি বা করবো আমি দ্রুত বিজয়কে জিজ্ঞাসা করলাম, কি হলো গো, এই কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি রাজি না হলে আমাকে আবার ওদেরকে ফোন করতে হবে। আমার কথায় এবার সে অনেক কষ্টেই উত্তর দিল, সে জায়গাটা আমার ঠিক মনে নেই। বুঝলাম, এতক্ষণ আমি জানিয়ে আশঙ্কা করছিলাম তাই ঘটল। কোনো কারণে বিজয় আমাকে সন্দেহ করেছে, আর সেই কারণেই আমাকে ঠিকানাটা বলতে চাইছে না। কিন্তু আমিও এত সহজে হাল ছাড়ার পাত্র নই। আমার রাগ হলো। আমি কর্কশ স্বরেই বললাম, দেখো বিজয়, আমার কাছে ধাপ্পাবাজি করে কোনো লাভ হবে না। এইসব কাজ আমি অনেক দিন থেকেই করছি, তোমার মতো অনেক লোককেও দেখেছি। তুমি একজন পেশাদার লোক হয়েও মিথ্যে কী করে বলো, হ্যাঁ? যে জায়গাটা তোমার মনে নেই। বিশেষ করে তুমি একজন পাক্কা ড্রাইভার, সেই সাথে ওই দলের একজন সদস্য। একবার যে স্থান দেখবে সে স্থান জন্মেও তোমরা ভুলবে না। আর আমার তাদের সঙ্গেই একটা ডিল হয়েছে। এখন যদি তুমি আমাকে ওদের কাছে না নিয়ে যাও তবে ডিলটা ক্যান্সেল হবে, আর তা হবে শুধু তোমারই জন্য। এবার বুঝে নাও তুমি এখন কি করবে। আমার রাগী কথায় কাজ হলো। বিজয় দেখলাম হাত কচলাতে কচলাতে বলল, ওদের সঙ্গে যখন আপনার ডিল হয়েছে তখন চলুন আপনাকে সেখানে নিয়েই যাই। আমি আর বাক্য ব্যয় না করে বিজয়ের গাড়িতে উঠলাম। সেখানে যাবার জন্য প্রথমে যে গাড়ি ঠিক করছিলাম তার ড্রাইভার ভাড়া না পাওয়ায় অতিরিক্ত বিরক্তই হলো। গাড়ি ঘুরিয়ে নিয়ে বিজয় গাড়ি চালানো শুরু করলো। নকুলেশ্বর তলা পার হয়ে আমাদের গাড়ি ক্রমাগত দক্ষিণমুখেই যেতে লাগলো। পূর্বে দু একটা দোকানঘর দেখতেও পাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আর কোনো কিছুই দেখতে পাওয়া গেল না। পথটা অতি সংকীর্ণ, দুপাশে বন। বড় বড় গাছগুলো তাদের বিশাল লম্বা ডালাপালা বাড়িয়ে দিয়েছে চারপাশে। দূর হতে সেই সবুজ ডালগুলোকে দেখলে মন একেবারেই ভরে যায়। পথে কোনো জনপ্রাণীর সারা শব্দও নেই, কোথাও একটিও মানুষ অবধি নেই। সেই ড্রাইভার বিজয় অতি কষ্টে এদিক সেদিক স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিল সামনের দিকে। কিছু দূর এইভাবে চলার পর হঠাৎই একটা জায়গায় এসে গাড়িটা থামলো। আমি ভাবলাম বুঝি সে এতক্ষণে আমাদের ঘটনাস্থলে এসে পড়েছে। আমি সেই কথা ভেবেই গাড়ি থেকে নামতেই যাচ্ছি, এমন সময় বিজয় বলল, স্যার নামবেন না, আমি পথ ভুলে অন্যদিকে এসে পড়েছি। সে বাগানটা এই দিকে নয়, আমরা পূর্ব দিকে যে গলিটা ছেড়ে এসেছি বোধহয় সেই পথেই আমাদের যেতে হবে। আমি বললাম, আমাকে মিথ্যে বলছো না তো? এখনও ধাপ্পাবাজি করছো আমার সঙ্গে? বুঝেছি, আমাকে এই ডিলটা ক্যান্সেলই করতে হবে। আমার কথা শুনে ড্রাইভারটা জোর হাত করে বলল, স্যার আমার এমন সাহস নেই যে আমি আমার দলের কাস্টমারকে ঠকাবো। আমি সত্যি সত্যিই পথ ভুলে গিয়েছি, আমি রাস্তা চিনতে পারছি না। আপনি একটু গাড়িতে বসুন, আমি একবার দেখে আসি। এই বলেই লোকটা উত্তরের অপেক্ষা না করেই সে সেখান থেকে চলে গেল। আমি সেই গাড়িতে একাই সেই অপরিচিত জায়গায় বসে রইলাম। একবার মনে হলো লোকটা যদি দলবল নিয়ে হঠাৎ আমায় আক্রমণ করে তাহলে তো আমার সর্বনাশ। এক দুজনের বিরুদ্ধে আত্মরক্ষা করতে পারবো, কিন্তু যদি সেটা ৩-৪ জন বা ততোধিক লোক একেবারেই চারদিক থেকে আক্রমণ করে বসে তাহলে আর আমি করব কি? বুঝলাম লোকটাকে এভাবে বোকার মতো ছেড়ে দেওয়া উচিত হয়নি। সে তো গাড়িটা নিয়েও পথ খুঁজতে পারত, গাড়ির সাথে আমাকেই বা এখানে রেখে গেল কেন? নিশ্চয়ই তার মনে কোনো শয়তানি খেলা করছে। এরকম অনেক চিন্তাই তখন আমার মাথায় ঘোরপাক খেতে লাগলো। মনটা ক্রমশই অস্বস্তিতে ভরে উঠছে, কিন্তু মাথাটা আগের মতোই ঠান্ডা। দ্রুত কিছু অঙ্ক কষে নিয়ে ঠিক করে ফেললাম আমার পরবর্তী পদক্ষেপ। পকেটের ভেতর থেকে ক্ষুদ্র পিস্তলটি বের করলাম।
এবং গাড়ি থেকে নেমে কাছের একটি প্রকাণ্ড গাছের পিছনে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম যদি বিজয় একা আসে তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু যদি কোনো লোকজন নিয়ে আসে তাহলে তার মতলব নিশ্চয়ই খারাপ। তুই তো জানিসই আমার লাইসেন্স করা বন্দুকটা সবসময় আমার কাছেই থাকে, ওটাকে কখনোই আমি কাজছাড়া করি না। কিছুক্ষণ পরে দূরে কারোর পায়ের শব্দ শুনতে পারলাম। আমি পিস্তলটাকে ঠিক করে ধরলাম, কিন্তু আমার অনুমান মিথ্যে হলো। দেখলাম বিজয় একাই ফিরে এসে একেবারে গাড়ির কাছে গেল এবং দরজার কাছে দাঁড়িয়ে বলল, পথ ঠিক করেছি, আর কোনো ভয় নেই বাবু। ওর কথায় আমি আশ্বস্ত হলাম এবং ধীরে ধীরে পুনরায় গাড়িতে এসে বসলাম। বিজয় ভাবলো আমি বুঝি বাথরুম করতেই গিয়েছিলাম, সেই ভেবেই সে আমাকে বলল, বাথরুম করতে কত দূর গিয়েছিলেন? এই শুনশান রাস্তায় কি অত দূর যায়? যদি কোনো বিপদ আপদ হতো? আমি সে কথার কোনো উত্তর দিলাম না। বললাম, যদি ঠিক পথই পেয়ে থাকো তবে একটু তাড়াতাড়ি নিয়ে চলো। বিজয় কোনো উত্তর না দিয়ে গাড়ি চালাতেই মন দিল। প্রায় আধ ঘন্টা পরে একটি প্রকাণ্ড বাগানের ভাঙা ফটকের কাছে গাড়ি থামিয়ে বিজয় বলল, হুজুর, এই সেই বাগান। এই বাগানের ভিতরেই একখানা ভাঙা বাড়ি আছে। ওই ছেলেগুলো গতকাল মেয়ে দুটোকে নিয়ে সেই বাড়িতেই ঢুকেছিল। তারপর কি হলো আমি জানি না। বাগানটা কার? সে কথা বলতে পারবো না হুজুর, আমি শুধু ওদের কথা মতো কাজ করি, ভেতরে এত কথা আমি জানি না। আশেপাশে আর কোনো বাড়ি আছে কি? না, চারিদিকেই বাগান। আমাকে সঙ্গে নিয়ে বিজয় আবার অতি সন্তর্পণে বাগানে প্রবেশ করলো। এরপর আমরা একটা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দেখলাম দরজা খোলা। বিজয় সেই খোলা দরজার দিকে পা বাড়ালো। ওর দেখা দেখি আমিও অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরটা কিছুটা অন্ধকার, যৎসামান্য আলো আসছে বাইরে থেকে। সেই মৃদু আলোতেই আমি আর বিজয় হেঁটে চলেছি ভাঙা করিডোর ধরে। বাড়িটার বাইরের অবস্থা যতটা না শ্রীহীন, ভেতরের অবস্থাটা আরও বেশি খারাপ। ভেতরের দেওয়াল জুড়ে চির করা ফাটলের চিহ্ন, কার্নিশে কার্নিশে শ্যাওলা, এসব কিছু বলে দেয় যে বাড়িটা অতি পুরনো। সেই ভাঙা করিডোর দিয়ে মিনিট পাঁচেক হেঁটে বিজয় বাঁদিকে মোড় নিল। তারপর বাঁদিকের একটা ঘরে গিয়ে ঢুকে পড়ল। আমিও ওর সাথেই সেই ঘরে গিয়ে ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই দেখলাম 4 থেকে 5 জনের মতন ছোকরা বসে আছে। ওদের সাথেই একটা চেয়ারে বসে আছে একটা মেয়ে। মেয়েটার মুখটা আমার ভীষণই চেনা। আচ্ছা, অন্ধকারে দেখলাম স্বর্ণা বসে আছে ওদের সাথে। ওর সাথে আরও একজনকে দেখলাম, প্রতাপ। সেও বসেছিল ওই ঘরেই। প্রতাপের আমি গত রাতেই ছবি দেখেছি। শ্যামলবাবু কথা বলার এক ফাঁকে একবার ওর একটা ছবি দেখিয়েছিল আমায়, কাজেই প্রতাপকে চিনতে ভুল হলো না আমার। আমি বললাম, হে কি প্রতাপবাবু, আপনি এখানে কি করছেন? তার মানে আপনি গতকাল অতসীকে অপহরণ করেছিলেন কি, তাই তো? আমার কথা শুনে প্রতাপবাবু ঘর কাঁপিয়ে হাসলেন, তারপর বললেন, আসুন ডিটেকটিভ মশাই, আসুন, বসুন। আপনি যে এত দূর পর্যন্ত চলে আসবেন তা বুঝতেই পারিনি। আপনাকেও যে এখানে এভাবে দেখতে পাবো সে কথাও তো আমি আগে ভাবতে পারিনি প্রতাপবাবু। আমার কথায় প্রতাপবাবু আরো জোরে হেসে উঠলেন। আমি রেগে গিয়ে বললাম, অতসী কোথায়? অতসীকে নিয়ে আসুন। আস্তে আস্তে, এত জোরে কেউ চিৎকার করে? আর এত হাইপার হচ্ছেন কেন? এখনো তো অনেক কথা বাকি আছে আমাদের। সব কথা বলবো বলেই তো বিজয়কে বলেছি আপনাকে এখানে নিয়ে আসতে। আমি বিজয়ের দিকে তাকাতেই হেসে উঠল। বুঝলাম তখন রাস্তা খোঁজার নাম করে শয়তানটা আগেই ফোন করে বুদ্ধি করে এখানে নিয়ে এসেছে আমায়। কিন্তু এখানে একবার যখন এসেই পড়েছি তখন আর পিছু হেঁটে লাভ নেই। আমি কিছু বলতেই যাব তার আগেই ওই দলের দুজনে সে আমাকে পিছ মোড়া করে ফাঁকা চেয়ারের সঙ্গে বেঁধে দিল। তারপর পকেট থেকে পিস্তলটা বের করে প্রতাপের হাতে দিল। প্রতাপ বলল, আপনি যে আমার পেছনে লাগবেন সে কথা গতকালকেই স্বর্ণার কথা শুনে বুঝেছিলাম। তাই তো সব রকম সরঞ্জাম আগের থেকেই করে রেখেছিলাম বোধিসত্ত্ববাবু। আমি সেই দড়ির বাঁধন থেকে নিজেকে খোলার অনেক চেষ্টাই করলাম বটে, কিন্তু মোটেই পারলাম না। তাই একটু রেগে গিয়ে বললাম, কেন করলে এই জঘন্য কাজ? অতসী তো তোমার বউই হতো, তাহলে ওকে অপহরণই বা করলে কেন? আমার কথা শুনে প্রতাপ স্বর্ণার গলা থেকে
বড় জোড়ার হারটা খুলে হাত ধরে আমাকে দেখিয়ে দেখিয়ে বলে উঠল, এইটার জন্য ওকে বিয়ে করলে কি আর এগুলো পেতাম? অতসী কোথায়? ওকে কি আর এখানে বাঁচিয়ে রেখেছি নাকি? গতকাল রাতেই ওর খেলা শেষ করে দিয়েছি। আজ আমার আর স্বর্ণার বিয়ে। অনেকদিন হলো আমরা অপেক্ষা করছি, অবশেষে আজ আমাদের বিয়েটা হচ্ছে। আচ্ছা ডিটেকটিভ মশাই, আপনি কি জানেন আপনাকে আমি এতগুলো কথা কেন বলছি? না মানে বলছিলাম সবকিছুর পেছনেই তো একটা না একটা কারণ থাকে নাকি? আচ্ছা কি মনে হচ্ছে আপনার? এই প্রথম আমি আমার মাথা ঠান্ডা রাখতে পারছিলাম না। নিজের অভিসন্ধি পূর্ণ করতে একটা নিরপরাধ মেয়েকে এরা হত্যা করলো, এটাই মেনে নিতে পারছিলাম না। আমি হাতের বাঁধন খোলার জন্য চেষ্টা করলাম। আমাকে দেখে প্রতাপ আবারও হেসে বলল, বৃথা চেষ্টা করে লাভ নেই ডিটেকটিভ, ও বাঁধন খুলবে না। আচ্ছা আমি এসব কথা আপনাকে কেন বলছি জানেন? কারণ আজ আপনার শেষ দিন। একটু পরেই আপনার ভবলীলা সাঙ্গ হবে। এই তোরা তাকিয়ে দেখছিস কি? যা শেষ করে দিয়া এইটাকে। প্রতাপের কথা শুনে ওর চেলারা আমার দিকে লাঠি সোটা নিয়ে এগিয়ে এলো। আমি ওদের আসতে দেখে গর্জে উঠে বললাম, ভীরু কাপুরুষ, আমার হাতের বাঁধনটা একবার খুলে দেখ না। সেটাই তো মজা ডিটেকটিভ মশাই, শিকারকে ধরে বেকায়দায় মেরে ফেলার মজাটাই আলাদা। মার ওকে। প্রতাপের কথা শেষ না হতেই ওরা আমাকে ওদের হাতের লাঠি দিয়ে বেধড়ক মারতে লাগলো। অনেকক্ষণ মারার ফলে আমার নাক মুখ দিয়ে তখন রক্ত ঝরছে। ভেবেছিলাম এই যাত্রায় বোধহয় আমি আর বাঁচবই না। ঠিক তখনই শুনতে পেলাম পুলিশের গাড়ির শব্দ। প্রতাপও চমকে উঠল। আসলে আমি সেখানে যাওয়ার আগেই স্যারকে আমার পিছু পিছু আসতে বলি। আমি আগে থেকেই এমনটা হবে সেটা আশঙ্কা করতেই পেরেছিলাম। প্রতাপকে নিয়ে আমার আগে থেকেই সন্দেহ ছিল। তার উপর গতকাল স্বর্ণার বলা ঘটনাটাও আমার ঠিক বিশ্বাস হয়নি। তাই আজ আমি সব ব্যবস্থাই করে গিয়েছিলাম সেখানে। আমি প্রতাপের ভয়ার্ত মুখ দেখেই বলে উঠলাম, তোর কি মনে হয় আমি কোনো বিকল্প ব্যবস্থা না নিয়ে তোদের ডেরায় ঢুকেছি? এবার কি করবি তোরা? স্যার আসছে, এবার তোদের সবাইকে আজীবন জেলের ঘানি টানতে হবে। আমার কথা শুনে ঘরের ভেতরে ততক্ষণে উলুস তুলুস কাণ্ড শুরু হয়েছে। সবাই এদিক সেদিকে ছুটোছুটি শুরু করেছে, কিন্তু কেউই আর পালাতে পারল না। স্যার সময় মতো এসে সবাইকেই ধরে। এতটুকু বলে থামল বোধিসত্ত্ব। প্রচণ্ড ব্যথা করছে ওর পুরো শরীর। বোধিসত্ত্বকে ব্যথায় কোঁকাতে দেখে এবার অভিষেকবাবু বলে উঠলেন, আর এর পরের ঘটনাটা আমি বলছি বরুণ, শোনো। আমরা বোধিসত্ত্বর কথা মতো ওদের থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে ওদের অনুসরণ করছিলাম। বোধিসত্ত্ব ভিতরে গেলে আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করি, কারণ বোধিসত্ত্ব বলেছিল যে ও প্রথমে অপরাধীদের কনফেশন জোগাড় করবে। কিন্তু তুমি তো জানো আইনের কাছে অপরাধীর কনফেশন কতটা গুরুত্বপূর্ণ। তাই আমিও বোধিসত্ত্বর কথা মেনেই নি, কারণ এটাই দরকারি। বোধিসত্ত্বর কথা মেনে মিনিট 15 পর আমরা সেই বাগান বাড়িতে যাই এবং প্রতাপ সহ সবাইকে গ্রেফতার করি। অভিষেক মুখার্জি থামতেই বোধিসত্ত্ব বলল, অতসীর লাশটা পেয়েছেন স্যার? সেটা পাইনি। এই বাগান বাড়ির সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। হয়তো শয়তানগুলো ওকে... যা গিয়ে তুমি চিন্তা করো না বোধিসত্ত্ব, পুলিশ ফোর্স তাদের কাজ চালিয়ে যাচ্ছে, আর শ্যামলবাবুর টাকা ও গয়না দুটোই ফিরিয়ে দেওয়া হয়েছে। কেমন? বোধিসত্ত্ব দীর্ঘশ্বাস ফেলল। দূরের জানলা দিয়ে দেখল দূরের আকাশে অন্ধকার জমেছে। ধরণীর বুকে নেমে আসছে অন্ধকার। ওই কালো মেঘের মতোই অনেক অতসীদের জীবন কালো অন্ধকারের মধ্যে ডুবে যায়। বোধিসত্ত্বর কেবল মনে হচ্ছে বোধিসত্ত্ব কেসটা সমাধান করলেও পরিশেষে ওর হারই হয়েছে। অবশেষে বোধিসত্ত্বর ঝুলিতে একটা হাড়ের মালা পড়ল। মাঝে মাঝে হারতে হয়,
শিখতে হয়। এভাবেই তো অভিজ্ঞতা বাড়ে, তাই না?